হরমুজ প্রণালী ম্যাপে দেখলে মনে হবে ছোট্ট একটা পানির লাইন, তাই না? কিন্তু এই ছোট্ট জলপথটাই আসলে গোটা বিশ্বের অর্থনীতি, এনার্জি সিকিউরিটি, এমনকি ভূ রাজনীতির নাটাই ঘুরিয়ে দেয়। ভাবা যায়? কিন্তু প্রশ্নটা হলো, কি করে এতটুকু একটা জলপথ পুরো পৃথিবীর অর্থনীতিকে এভাবে জিম্মি করে রাখতে পারে? এই যে একটা আপাত বিরোধাভাস, মানে প্যারাডক্স, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে হরমুজ প্রণালীর আসল ক্ষমতা। চলুন আজকের এই আলোচনায় আমরা এর একদম গভীরে যাই। তো আজ আমরা কি দেখব? প্রথমে দেখব কেন একে বিশ্বের এনার্জি গেটওয়ে বলা হয়। তারপর এর রক্তক্ষয়ী ইতিহাসের দিকে তাকাবো। দেখব ইরান কিভাবে এটাকে নিয়ন্ত্রণের অস্ত্র হিসেবে ব্যবহার করে। এরপর জানব বাংলাদেশের উপর এর প্রভাব ঠিক কতটা। আর সবশেষে ভবিষ্যতের সংকট আর তা থেকে উত্তরণের উপায় নিয়ে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, বিশ্বের জ্বালানি প্রবেশদ্বার। সবার আগে আমাদের বুঝতে হবে ভৌগোলিকভাবে হরমুজ প্রণালী ঠিক কতটা জরুরি। আচ্ছা, প্রণালী বা স্ট্রেট জিনিসটা কি? সোজা কথায় এটা হলো দুটো বড় সাগর বা উপসাগরকে মেলানো একটা সরু পানির রাস্তা। হরমুজের ক্ষেত্রে এটা পারস্য উপসাগরকে আরব সাগরের সাথে জুড়ে দিয়েছে। মানে মধ্যপ্রাচ্যের তেল আর গ্যাস উৎপাদনকারী দেশগুলোর জন্যই এটাই হলো দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ার একমাত্র গেটওয়ে। এবার এই সংখ্যাটার দিকে তাকান, 21 মিলিয়ন, মানে প্রতিদিন প্রায় 2,10,00,000 ব্যারেল তেল এই সরু পথটা দিয়েই সারা বিশ্বে যায়। চিন্তা করুন একবার, এই বিশাল পরিমাণ তেলই কিন্তু গোটা বিশ্ব অর্থনীতির চাকাটাকে সচল রাখছে। এই চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, সমুদ্রপথে যাতায়াত করা বিশ্বের মোট তেলের প্রায় 1/4 আর লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির প্রায় 3/1 কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে যায়। কাতার, সৌদি আরব, ইরাক, আরব আমিরাত, এই সব বড় বড় দেশের জ্বালানি রপ্তানির প্রায় পুরোটাই এই পথের উপর নির্ভরশীল। আর ঠিক এই কারণেই একে বলা হয় বিশ্ব অর্থনীতির গলা। ব্যাপারটা খুবই সহজ, তাই না? এই গলা যদি কেউ চেপে ধরে, তাহলে তো বিশ্ব অর্থনীতির দম বন্ধ হয়ে যাবে। এখানে সামান্য একটু উত্তেজনা তৈরি হলেই দেখবেন বিশ্বজুড়ে তেলের বাজারে আগুন লেগে যায়। তো এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, ইতিহাসের সংঘাত ও রাজনীতি। হরমুজের গল্পটা কিন্তু শুধু ব্যবসা বাণিজ্যের নয়, এর সাথে জড়িয়ে আছে সাম্রাজ্য, তেল আর ক্ষমতার লড়াইয়ের এক লম্বা ইতিহাস। এর ইতিহাসটা দেখুন, বেশ দীর্ঘ আর রক্তক্ষয়ী। সেই 1507 সালে পর্তুগিজরা এটা দখল করে একরকম টোল আদায় করা শুরু করে। এরপর 1622 সালে পারস্য আর ইংরেজরা মিলে তাদের হটিয়ে দেয়। তারপর আসলো 1908 সাল, যখন ইরানের তেল আবিষ্কার হলো। আর সাথে সাথে এই অঞ্চলের গুরুত্ব যেন 1000 গুণ বেড়ে গেল। আর একদম সাম্প্রতিক সময় 1980 থেকে 88 সালের ইরান ইরাক যুদ্ধের সময় জন্ম হয় সেই কুখ্যাত ট্যাঙ্কার ওয়ারের। এই ট্যাঙ্কার যুদ্ধের সময়ে হয়েছিলটা কি? ইরান আর ইরাক দুপক্ষই একে অপরের তেলবাহী জাহাজের উপর হামলা চালাতো। এই ঘটনাটাই কিন্তু প্রথমবার দুনিয়াকে দেখিয়ে দেয় যে হরমুজ প্রণালীকে একটা ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা সম্ভব, আর বৈশ্বিক তেলের সাপ্লাইকে বানিয়ে ফেলা যায় যুদ্ধের হাতিয়ার। আর এই ইতিহাস থেকেই আমরা চলে আসছি আমাদের তৃতীয় পর্বে, ইরানের নিয়ন্ত্রণের অস্ত্র। বর্তমানে ইরান কিভাবে এই প্রণালীকে তার সবচেয়ে বড় তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে। এখানে সামরিক কৌশলের একটা দারুণ তুলনা দেখা যাচ্ছে। একদিকে আছে আমেরিকার মতো সুপার পাওয়ার, যাদের আছে বিশাল বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার, নৌবহর। আর অন্যদিকে আছে ইরান, তাদের কৌশলটা কিন্তু একদম অন্যরকম। তারা ব্যবহার করে ছোট কিন্তু অসম্ভব দ্রুতগতির বোট, পানির নিচে পেতে রাখা মাইন, সস্তা ড্রোন, আর উপকূল থেকে ছোড়া যায় এমন মিসাইল। এই সরু জলপথে এই এসিমেট্রিক কৌশলগুলো কিন্তু সাংঘাতিক কার্যকর। বিভিন্ন সূত্রে দাবি করা হয় যে ইরান এখানে অনেকটা টোল বুথ সিস্টেমের মতো একটা ব্যবস্থা চালায়। মানে যে কোনো জাহাজকে এই পথ দিয়ে যেতে হলে প্রথমে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর সাথে যোগাযোগ করতে হয়। জাহাজের সব তথ্য জমা দেওয়ার পর তার একটা স্পেশাল ক্লিয়ারেন্স কোড দেয়, আর তারপরই ইরানি বোটের পাহারায় জাহাজটা নিরাপদে প্রণালী পার হতে পারে। তাহলে আসল প্রশ্নটা হলো, যদি কোনো কারণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ চোক পয়েন্টটা আসলেই বন্ধ হয়ে যায়, তাহলে কি হতে পারে? চলুন একটা কাল্পনিক কিন্তু বেশ বাস্তবসম্মত একটা পরিস্থিতি ভাবা যাক, যা অনেক বিশ্লেষকরাই বলে থাকেন। ধরুন 2026 সালে আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানে একটা বড় হামলা চালালো, আর সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা মারা গেলেন। এর প্রতিশোধ নিতে ইরান কি করবে? তারা হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেবে। আর এর ফল কি হবে? রাতারাতি বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছুঁয়ে ফেলবে, আর পুরো পৃথিবী একটা ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে। এই যে একটা গ্লোবাল সংকটের কথা বললাম, এবার চলুন এই আলোচনাটাকে আমাদের নিজেদের দেশের দিকে নিয়ে আসি। আমাদের চতুর্থ পর্ব, বাংলাদেশের উপর এর প্রভাব। এই চার্টটা দেখুন,
এটা বাংলাদেশের জ্বালানি ঝুঁকির একটা ভয়ঙ্কর বাস্তব চিত্র তুলে ধরে। আমরা যে এলএনজি আমদানি করি তার প্রায় ৫৫% আসে কাতার আর ওমান থেকে, আর এই দুটো দেশের জন্যই কিন্তু হরমুজ প্রণালী হলো মূল রাস্তা। শুধু গ্যাসই না, আমাদের অপরিশোধিত তেল আর এলপিজি প্রায় পুরোটাই আসে মধ্যপ্রাচ্য থেকে। মানে বুঝতেই পারছেন আমাদের জ্বালানির সাপ্লাই চেইন কতটা হরমুজের সাথে জড়িয়ে আছে। তাহলে হরমুজে যদি কোনো সংকট তৈরি হয়, বাংলাদেশের ওপর সরাসরি 4টা বড় প্রভাব পড়বে। 1. আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে আমাদের আমদানি খরচও বাড়বে, যা আমাদের ফরেন রিজার্ভের ওপর অমছম চাপ তৈরি করবে। 2. কাতার আর ওমান থেকে এলএনজি আসা বন্ধ হয়ে গেলে দেশে গ্যাসের তীব্র সংকট দেখা দেবে। 3. গ্যাসের অভাবে আমাদের বিদ্যুৎ উৎপাদন আর কলকারখানা সব বন্ধ হওয়ার জোগাড় হবে। আর 4. এই সব কিছুর ধাক্কা এসে লাগবে আমাদের পুরো অর্থনীতির উপর। তাহলে এই বিশাল ঝুঁকির মুখে দাঁড়িয়ে আমাদের করণীয়টা কি? চলুন আমাদের শেষ পর্বে যাই, যেখানে ভবিষ্যতের সংকট আর সমাধানের পথ নিয়ে কথা বলবো। যেহেতু ঝুঁকিটা এত বড়, তাহলে বাংলাদেশের জন্য সামনের পথটা কেমন হওয়া উচিত? কিভাবে আমরা এই সংকট মোকাবিলা করতে পারি? দেখুন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের হাতে কয়েকটা পথ আছে। প্রথমত, শুধু একটা অঞ্চলের উপর নির্ভর না করে জ্বালানির উৎস বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে হবে। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদী চুক্তির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী স্পট মার্কেট থেকেও জ্বালানি কেনার ব্যবস্থা রাখতে হবে। তৃতীয়ত, নবায়নযোগ্য জ্বালানি যেমন সোলার বা উইন্ড পাওয়ারে আরও বেশি করে বিনিয়োগ করতে হবে। আর সবচাইতে জরুরি হল এনার্জি সিকিউরিটিকে শুধু একটা বাণিজ্যিক বিষয় না ভেবে একটা কৌশলগত জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখতে হবে। আর হ্যাঁ, আমাদের অতীত থেকেও কিন্তু শিক্ষা নিতে হবে। আমরা তো দেখেছি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মতো শর্ট টার্ম সমাধানগুলো কিভাবে পরে দেশের অর্থনীতির জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই তাৎক্ষণিক সমাধানের দিকে না ঝুঁকে আমাদের দরকার একটা টেকসই দীর্ঘমেয়াদী পরিকল্পনা। হরমুজের এই সংকটটা আমাদের আবারও একটা কথা মনে করিয়ে দিচ্ছে, জ্বালানি মানে শুধু আমদানি রপ্তানির খেলা নয়, এটা একটা দেশের অর্থনীতি, নিরাপত্তা আর সার্বভৌমত্বের প্রশ্ন। তাই শেষ প্রশ্নটা হলো, আমরা কি অতীতের সংকটগুলো থেকে সত্যি কোনো শিক্ষা নেব, নাকি একই ভুলের চক্করে বারবার ঘুরপাক খেতে থাকব?